এই পর্বে আমরা পড়বো তড়িৎচুম্বকীয় আবেশ সম্পর্কে। তো তড়িৎচুম্বকীয় আবেশ জিনিসটা কি, দেখো যে এইটা সর্বপ্রথম দেখেছিলেন সেই বিজ্ঞানী ওয়েরস্টেড। তো বিজ্ঞানী ওয়েরস্টেড প্রথম দেখিয়েছিলেন কোনো পরিবাহী লুপের ভিতর যদি চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন করা হয় তাহলে সেই লুপের ভিতর তড়িৎচালক শক্তি বা ইএমএফ তৈরি হয়, যেটা সেই লুপের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করতে পারে। কোনো তার বা তার কুণ্ডলীর কাছে চুম্বককে আনা নেওয়া করলে বা উল্টা জিনিসটা করলে, অর্থাৎ চুম্বকের কাছে যদি কুণ্ডলীকে আনা নেওয়া করা যায় তাহলে কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়। ব্যাপারটা হচ্ছে কীরকম, যে আমরা যদি এইখানে একটা কুণ্ডলী হচ্ছে রাখি এরকম, তারপরে এইখানে একটা গ্যালভানোমিটার হচ্ছে লাগাই দিব। গ্যালভানোমিটারের কাজ কি? গ্যালভানোমিটারের কাজ হচ্ছে গিয়ে যে এই কুণ্ডলীর মধ্য দিয়ে যদি হচ্ছে গিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হয় তাহলে হচ্ছে গিয়ে ওইটাকে ডিটেক্ট করা। তো এখানে আমাদের একটা হচ্ছে কুণ্ডলী আছে। এখন এই কুণ্ডলীর কাছে আমরা হচ্ছে কি করব, একটা হচ্ছে গিয়ে চুম্বক হচ্ছে রাখবো। এখন চুম্বকটাকে কি করব, কুণ্ডলী থেকে দূরে নিয়ে যাব অথবা কুণ্ডলী এরকম কাছে নিয়ে আসবো। দুইটার যে কোনো একটা হচ্ছে করা যায়, হয়তোবা এটাকে এভাবে কাছে নিয়ে যাবো অথবা এরকম দূরে। কুণ্ডলীর ভিতরে হচ্ছে আমরা চালিয়ে নিতে পারি। এভাবে যদি আনা নেওয়া করতে থাকি তাহলে সে কি হবে, যে চুম্বকটা যখন এইখানে থাকবে এই চুম্বকের একটা চুম্বক ক্ষেত্র আছে যেটা সে কি করবে এই সলিনয়েডের মধ্যে সে থাকবে। এটাকে সরায় ফেললে কি হয়ে যাবে, আগে চুম্বক ক্ষেত্রটা যে পরিমাণ ছিল এখন দূরে সরায় ফেলেছে, কি হবে আমাদের চুম্বক ক্ষেত্রটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো এই সলিনয়েডের মধ্যে আমাদের চুম্বক ক্ষেত্রের কি হইলো, পরিবর্তন হলো। এই চুম্বক ক্ষেত্রের পরিবর্তন হইলে কি হয়, যে এই সার্কিটটার মধ্যে একটা ইএমএফ বা তড়িৎচালক শক্তি তৈরি হয়, আর যার জন্য এর মধ্যে দিয়ে তখন বিদ্যুৎ প্রবাহিত হবে। আর এর মধ্যে যখন বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে হবে তখন এই গ্যালভানোমিটারে একটা কাঁটা থাকে, ওই কাঁটাটা প্রথমে এখানে 0 দাগ বরাবর থাকে, কিন্তু যখনই বিদ্যুৎ প্রবাহিত হবে তখন এই কাঁটাটা এইভাবে ডানে বা বামে বিক্ষেপ দিবে। ওকে, তো আবার আরেকটা হচ্ছে কথা হচ্ছে বলছে, সেটা হচ্ছে গিয়ে যদি আমরা এবার চুম্বককে ফিক্স রেখে কুণ্ডলীটাকে যদি এইভাবে আনা নেওয়া করতে থাকি, সেই ক্ষেত্রেও কি হবে, আমাদের এই গ্যালভানোমিটারের মধ্যে হচ্ছে গিয়ে তড়িতের উপস্থিতি দেখা যাবে। আর এটা সর্বপ্রথম হচ্ছে গিয়ে দেখাইছিলেন বিজ্ঞানী ওয়েরস্টেড। ওকে, আর এরপর হচ্ছে কি আমরা আসি যে তড়িৎ চুম্বকীয় আবেশ। এই জিনিসটা হচ্ছে কি, যে কোনো গতিশীল চুম্বক বা তড়িৎবাহী বর্তনীর সাহায্যে অন্য একটি সংবদ্ধ বর্তনীতে ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তি ও তড়িৎ প্রবাহ উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে তড়িৎ চুম্বকীয় আবেশ বলে। আমরা এইখানে যে প্রসেসটা হচ্ছে কি দেখছি, এই প্রসেসটাকে হচ্ছে কি বলা হয় তড়িৎ চুম্বকীয় আবেশ। এখানে আমরা কি করছি, একটা চুম্বককে কিন্তু আমরা গতিশীল করছি। তো চুম্বককে গতিশীল করার মাধ্যমে আমরা এখানে কি করছি, একটা বদ্ধ বর্তনীর মধ্যে খুব অল্প সময়ের জন্য তড়িৎচালক শক্তি বা বিদ্যুৎ উৎপন্ন করতে পারছি। তো এই যে প্রসেসটা, এই প্রসেসটাই হচ্ছে গিয়ে আমাদের তড়িৎ চুম্বকীয় আবেশ। তাহলে হচ্ছে গিয়ে সংজ্ঞাটা হচ্ছে টোটাল হচ্ছে কি দাঁড়ালো, একটা গতিশীল চুম্বককে যদি হচ্ছে গিয়ে আমরা একটা সংবদ্ধ হচ্ছে কি বর্তনী, মানে আবদ্ধ হচ্ছে বর্তনীর মধ্যে দিয়েছেন আনা নেওয়া হচ্ছে কারণে যেই প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে গিয়ে এই সার্কিটটার মধ্যে বিদ্যুৎ উৎপন্ন হবে বা তড়িৎচালক শক্তি উৎপন্ন হবে, ওই প্রসেসটা বা ওই প্রক্রিয়াটাকে আমরা বলবো তড়িৎ চুম্বকীয় আবেশ। এরপর আসি আবিষ্ট ভোল্টেজ জিনিসটা কি। একটি তারের কুণ্ডলীতে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন করার সময় কুণ্ডলীর ভিতরে যে ভোল্টেজ সৃষ্টি হয় তাকে আবিষ্ট ভোল্টেজ বলে। একটু আগে যেটা দেখাইছিলাম যে চুম্বকটা আনা নেওয়ার কারণে অথবা চুম্বকটাকে ফিক্স রেখে যদি বর্তনীটাকে আনা নেওয়া করি তাহলে কি হয়, ওই বর্তনীর মধ্যে একটা ভোল্টেজ হচ্ছে কি তৈরি হয়, আর যেই ভোল্টেজটা তৈরি হয় ওই ভোল্টেজটাকে আমরা আবিষ্ট ভোল্টেজ বলে থাকি। ওকে, আর আবিষ্ট তড়িৎ প্রবাহ ওই একই জিনিস, যে ভোল্টেজটা তৈরি হবে সেটাকে যদি আমরা আবিষ্ট ভোল্টেজ বলে থাকি তাহলে ওই বদ্ধ বর্তনীর মধ্যে যে তড়িৎ প্রবাহটা তৈরি হবে সেই তড়িৎ প্রবাহটাকে আমরা হচ্ছে বলবো আবিষ্ট তড়িৎ প্রবাহ। ওকে, তো এর আগে হচ্ছে গিয়ে আমরা বিদ্যুতের চৌম্বক ক্রিয়ার ব্যাপারে হচ্ছে কি পড়ছিলাম, মানে তড়িৎ প্রবাহের কারণে হচ্ছে গিয়ে চুম্বক উৎপন্ন হয়, আর এইখানে কি পড়তেছি যে চুম্বকের কারণে বিদ্যুৎ উৎপন্ন হইতেছে। দুইটার প্রসেস কিন্তু একজন আরেকজন হচ্ছে উল্টা। তো তড়িৎ চুম্বকীয় আবেশ জিনিসটা কি, তড়িৎ চুম্বকীয় আবেশটা হচ্ছে গিয়ে চুম্বক ক্ষেত্রের সাহায্যে তড়িৎ তৈরি করা, আর বিদ্যুতের চুম্বক ক্রিয়া মানে কি, তড়িৎ প্রবাহের সাহায্যে চুম্বক ক্ষেত্র বা চুম্বক উৎপন্ন হচ্ছে করা। ওকে, তো এই দুইটার হচ্ছে গিয়ে কয়েকটা হচ্ছে তফাৎ দেওয়া আছে এখানে। তো তড়িৎ চুম্বকীয় আবেশ হচ্ছে কি করা হয়, এই প্রক্রিয়ায় যান্ত্রিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। দেখো চুম্বকটাকে যখন হচ্ছে আমরা গতিশীল করতেছি তাহলে হচ্ছে কি হচ্ছে কি চুম্বকের মধ্যে একটা যান্ত্রিক শক্তি থাকতেছে, ওই যান্ত্রিক শক্তির সাহায্যে আমরা কি করতেছি, বিদ্যুৎ উৎপন্ন করতেছি। তাহলে হচ্ছে বলা যায় যে এই প্রক্রিয়ায় যান্ত্রিক শক্তির সাহায্যে আমরা বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করতেছি। অন্যদিকে বিদ্যুতের চুম্বক ক্রিয়া এই জিনিসটাতে কি হয়, আমরা তড়িৎ প্রবাহের মাধ্যমে কি করি, চুম্বক ক্ষেত্র তৈরি করি। আবার এই চুম্বক ক্ষেত্রের সাহায্যে কিন্তু হচ্ছে গিয়ে আমরা আবার কোনো বস্তুকে কোনো যন্ত্রকে কিন্তু চালাইতে পারি। আমরা যেমন হচ্ছে গিয়ে কি বলে ডিসি মোটর না, হ্যাঁ সরি ডিসি মোটরের হচ্ছে কি যেই ব্যাপারটা হচ্ছে দেখছিলাম যে এখানে যে আমাদের ডিসি মোটরের হচ্ছে কাহিনী ছিল, এইখানে হচ্ছে আমরা হচ্ছে কি পড়ছিলাম যে তড়িৎ প্রবাহ হচ্ছে করলে কি হয়,
যে ওই তড়িৎ প্রবাহের কারণে হচ্ছে গিয়ে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়, আর ওই চুম্বক ক্ষেত্রের আকর্ষণ বিকর্ষণের কারণে কি হয়, ওই মোটরটা হচ্ছে গিয়ে ঘুরে। তাহলে আমরা এখানে হচ্ছে বলতে পারি যে বিদ্যুৎ চুম্বক ক্রিয়ার সাহায্যে কি করা যায়, যে বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে হচ্ছে গিয়ে আমরা সেটাকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে পারি। একজন আরেকজনের কিন্তু উল্টা। আবার দেখি, এখানে যান্ত্রিক শক্তির সাহায্যে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করতে পারতেছি, আর এইখানে হচ্ছে গিয়ে বিদ্যুৎ শক্তির সাহায্যে আমরা যান্ত্রিক শক্তি তৈরি করতে পারতেছি। ওকে। আর দ্বিতীয় হচ্ছে গিয়ে এখানে কারণটা, যে তড়িৎচুম্বকীয় আবেশ এর কারণটা হচ্ছে কি, যে চুম্বক ক্ষেত্র এবং পরিবাহীর মধ্যে আপেক্ষিক গতি, আর এর কারণ কি, পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ। আর এর কারণে কি তৈরি হয় বা কি উৎপন্ন হয়, যে রেজাল্টটা কি, রেজাল্টটা হচ্ছে কি পরিবাহীতে তড়িৎ প্রবাহ হচ্ছে ঘটে। আমরা এই তড়িৎ যে চুম্বকীয় আবেশ এর কারণে হচ্ছে কি তৈরি হয়, পরিবাহীতে তড়িৎ প্রবাহ বা হচ্ছে আমরা একটা বিদ্যুৎ প্রবাহ পাই। আর এখানে কি হয়, তড়িৎ প্রবাহের কারণে আমরা একটা চুম্বক ক্ষেত্র থেকে পাই এখানে। আর লাস্ট, এই যে প্রসেসটা বা এই প্রিন্সিপালটা, এটা ইউজ করেছে গিয়ে আমরা জেনারেটর, ট্রান্সফরমার এগুলো হচ্ছে তৈরি করতে পারি। আর বিদ্যুতের চুম্বক ক্রিয়া, এই যে প্রিন্সিপালটা, এটা ইউজ করেছে গিয়ে আমরা মোটর তৈরি করতে পারি। ওকে। তো এরপর হচ্ছে গিয়ে আমরা এখানে যে বললাম যে তড়িৎ চুম্বকীয় আবেশ, এটা ইউজ করে কি আমরা জেনারেটর আর ট্রান্সফরমার হচ্ছে গিয়ে বানাইতেছে পারি। তো এখানে হচ্ছে জেনারেটর আর ট্রান্সফরমার একটা সংক্ষিপ্ত হচ্ছে গিয়ে আলোচনা কিন্তু এখানে থেকে দেওয়া আছে। তো এইখানে হচ্ছে কি বলছে, প্রথমত যে জেনারেটর জিনিসটা কি, যে তড়িৎ যন্ত্রে যান্ত্রিক শক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় তাকে জেনারেটর বলে। জেনারেটর দুই প্রকার, একটা হচ্ছে গিয়ে এসি আর হচ্ছে গিয়ে ডিসি জেনারেটর। তোমরা হচ্ছে কম বেশি সবাই হচ্ছে জেনারেটর নাম শুনছো বা জেনারেটর কেউ কেউ দেখেও থাকবা, জেনারেটর ব্যাপারে হচ্ছে তোমরা পরিচিত। জেনারেটর হচ্ছে কি হয়, জেনারেটর হচ্ছে আমরা কোনো ডিজেল দিলে, ইউজুয়ালি হচ্ছে গিয়ে জেনারেটরগুলো হচ্ছে ডিজেল হচ্ছে চলে। তো ডিজেল হচ্ছে কি দিলে হচ্ছে কি হবে, ওই ডিজেল থেকে শক্তি নিয়ে হচ্ছে এই জেনারেটরটা ঘুরবে। আর জেনারেটর হচ্ছে ঘুরলে পরে কি হবে, ওইখান থেকে আমরা কি করতে পারবো, বিদ্যুৎ উৎপন্ন করতে পারবো। এমনিতে জেনারেটর দিয়ে কি করি, কোথাও যদি হচ্ছে গিয়ে হঠাৎ বিদ্যুৎ চলে যায়, তখন ওইখানে হচ্ছে গিয়ে আমরা বিদ্যুৎ সাপ্লাই দেওয়ার জন্য হচ্ছে গিয়ে জেনারেটর ইউজ করি। তাহলে সেই জেনারেটর হচ্ছে মেইন কাজ কি, সে হচ্ছে গিয়ে ওই ডিজেল বা পেট্রোলের যে শক্তিটা সেখান থেকে সে ঘুরবে, অর্থাৎ যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হবে, আর যান্ত্রিক শক্তিটা পরে কি হবে, বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে আমরা হচ্ছে বলতে পারি যে যন্ত্র দ্বারা যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা যায় সেটাকে হচ্ছে গিয়ে আমরা জেনারেটর বলতে পারি। আর জেনারেটর হচ্ছে কাজটা কি বা এটা কিভাবে হচ্ছে কাজ করে, এইটা ডিসি মোটর বা মোটরের এক্স্যাক্টলি অপোজিট ওয়েতে কাজ করে। মোটর কি করতো, মোটর হচ্ছে গিয়ে আমরা হচ্ছে কি একটা কুণ্ডলীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে পাঠিয়ে দিতাম। ওই তড়িৎ প্রবাহের কারণে ওই যে কোর বা হচ্ছে আর্মেচারটা ছিল তার আশপাশে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হইতো, আর পাশেও দুটো হচ্ছে চুম্বক থাকতো। ওই দুটো চুম্বকের বিকর্ষণের কারণে কি হইতো, আমাদের হচ্ছে মোটরটা হচ্ছে ঘুরে যেত। আর এইখানে হচ্ছে গিয়ে উল্টা জিনিসটা, এইখানে হচ্ছে গিয়ে আমাদের জেনারেটরের ভিতরের যন্ত্রাংশ ঘূর্ণনের কারণে কি হবে, বিদ্যুৎ প্রবাহ হচ্ছে তৈরি হবে। তো এইখানে হচ্ছে গিয়ে একটা সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া আছে, সেগুলো আমরা হচ্ছে পড়ি। যে জেনারেটরের কার্যপ্রণালী এবং গঠন মোটর থেকে সম্পূর্ণ ভিন্ন। ভিন্ন বলতে হচ্ছে গিয়ে বিপরীত বলতে পারি আমরা। জেনারেটরকে মোটরের বিপরীত যন্ত্র হচ্ছে বলা যায়। যে জেনারেটরের আর্মেচার অংশ যখন ঘোরানো হয় তখন আর্মেচার কুণ্ডলী চৌম্বক ক্ষেত্রের বলরেখাগুলোকে ছেদ করে এবং তড়িৎচুম্বকীয় আবেশের নিয়ম অনুযায়ী কুণ্ডলীতে তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়। কুণ্ডলীর দুপ্রান্তে বহিবর্তনীর সাথে সংযুক্ত থাকায় বর্তনীতে পর্যায়বৃত্ত তড়িৎ প্রবাহের উৎপত্তি হয়। আর আবিষ্ট তড়িৎ প্রবাহের মান প্রধানত চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য ও ঘূর্ণন বেগের উপর ডিপেন্ড করে। অর্থাৎ কত বেশি হচ্ছে কি বিদ্যুৎ তৈরি হবে সেটা ডিপেন্ড করতেছে কিসের উপরে, যে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের উপরে আর ঘূর্ণন বেগের উপরে, কত জোরে হচ্ছে ঘুরতেছে। কোন জেনারেটর যত জোরে হচ্ছে ঘুরবে সে তত হচ্ছে কি বেশি বিদ্যুৎ উৎপন্ন করতে পারবে। আর কুণ্ডলীর একবার ঘূর্ণনের মধ্যে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখও একবার পরিবর্তিত হয়। এভাবে যান্ত্রিক শক্তি থেকে পরিবর্তী প্রবাহ বা হচ্ছে কি এসি প্রবাহ উৎপন্ন করা যায়। আর ট্রান্সফরমার কি, ট্রান্সফরমার হচ্ছে নামও তোমরা হচ্ছে নাকি শুনছো আর অবশ্যই হচ্ছে দেখছো। তোমাদের এলাকায় যে বিদ্যুতের লাইনগুলা থাকে ওইখানে দেখবা যে দুইটা খাম্বার উপরে মাঝখানে একটা বড় হচ্ছে যন্ত্র হচ্ছে গিয়ে আছে, ওই জিনিসটা হচ্ছে গিয়ে আমাদের ট্রান্সফরমার। তো ট্রান্সফরমারের মেইন কাজটা কি, ট্রান্সফরমার হচ্ছে মেইন কাজটা হচ্ছে গিয়ে ভোল্টেজকে হচ্ছে গিয়ে বাড়ায় দেওয়া অথবা হচ্ছে কমায় দেওয়া, অর্থাৎ ভোল্টেজকে পরিবর্তন হচ্ছে করা। তাহলে হচ্ছে গিয়ে ট্রান্সফরমারকে আমরা হচ্ছে কি বলতে পারি, যে যন্ত্রের সাহায্যে আমরা ভোল্টেজকে কি করতে পারি, পরিবর্তন করতে পারি, সেই যন্ত্রটাই হচ্ছে কি আমাদের ট্রান্সফরমার। তারপরে এখানে একটু পড়ে নিই যে যন্ত্রের সাহায্যে পর্যায়বৃত্ত উচ্চ বিভবকে নিম্ন বিভবে অথবা নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করা যায় তাকে ট্রান্সফরমার বলে। ট্রান্সফরমার দিয়ে কি করা যায়, লো ভোল্টেজকে হাই ভোল্টেজে কনভার্ট করা যায় অথবা হাই ভোল্টেজকে লো ভোল্টেজেও কনভার্ট করা যায়। দুইটা যে কোনো হচ্ছে গিয়ে একটা হচ্ছে করা যায়। তবে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের ভিন্ন ভিন্ন টাইপের হচ্ছে ট্রান্সফরমার হচ্ছে প্রয়োজন হয়। আর আরেকটা খুবই ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে গিয়ে যে আমাদের ট্রান্সফরমার ডিসি ভোল্টেজে কাজ করে না, ডিসি ভোল্টেজে কাজ করে না। ট্রান্সফরমার সব সময় এসিতে কাজ করবে,
সবসময় কিসে কাজ করবে, এসিতে কাজ করবে, ডিসিতে কাজ করবে না। ওকে, তো এরপরে হচ্ছে গিয়ে ট্রান্সফরমার হচ্ছে গঠন। দেখো ট্রান্সফরমার হচ্ছে গঠনের হচ্ছে গিয়ে মূল উপাদান বা দুইটা অংশ আছে, একটা হচ্ছে গিয়ে কোর বা মজ্জা, আর একটা হচ্ছে গিয়ে কুণ্ডলী বা ওয়াইন্ডিং। তো এইখানে হচ্ছে গিয়ে আমরা ট্রান্সফরমার একটা হচ্ছে ছবি রাখছি, যে এই যে অংশটা দেখতেছি যে আয়তকার বা হচ্ছে গিয়ে বর্গাকার যেরকম দেখতে পেরেছো, এইটা হচ্ছে গিয়ে আমাদের কোর বা হচ্ছে গিয়ে মজ্জা। আর এইখানে যে প্যাচগুলো দেখতেছি তারের, এগুলো হচ্ছে গিয়ে কয়েল বা ওয়াইন্ডিং। ওকে, তো এখন এখানে দেখো যে কোর বা মজ্জাটা সাধারণত কি দিয়ে তৈরি, এটা সাধারণত নরম লোহা বা বিশেষ ধরনের সিলিকন ইস্পাতের পাতলা পাত বা ল্যামিনেশন দ্বারা গঠিত। ওকে, আর ট্রান্সফরমারের যে কেন্দ্রীয় কাঠামো যা মুখ্য কুণ্ডলী দ্বারা সৃষ্ট চৌম্বক ফ্লাক্সকে গৌণ কুণ্ডলীতে সহজ হচ্ছে গিয়ে পথ দেখায়। আর কুণ্ডলী বা ওয়াইন্ডিং কি, যে ট্রান্সফরমারের দুটি প্রধান কুণ্ডলী থাকে যা তারের সাহায্যে কোরের চারপাশে জড়ানো হয়। এখানে একটু খেয়াল করি আবার চিত্রটাতে, এই যে অংশটা দেখতে পাইতেছি বর্গাকার বা আয়তকার যে অংশটা, এইটা হচ্ছে গিয়ে আমাদের নরম লোহা অথবা হচ্ছে গিয়ে সিলিকন ইস্পাতের হচ্ছে গিয়ে পাতলা হচ্ছে গিয়ে পাত। এই যে দেখো এখানে কিন্তু অনেকগুলো পাত একটার উপরে আরেকটা হচ্ছে গিয়ে দিয়েছে কিন্তু হচ্ছে বানানো। তো এই এক একটা পাতগুলোকে হচ্ছে আমরা ল্যামিনেশন হচ্ছে বলে থাকি। ওকে, তো এই হচ্ছে কি আমাদের সে কোর বা হচ্ছে কি মজ্জা, আর এই যে হচ্ছে কি প্যাচগুলো দেখতেছি এগুলো হচ্ছে কি আমাদের ওয়াইন্ডিং বা হচ্ছে কি কয়েল। তো এগুলো হচ্ছে কি হয় যে এই কোরের দুই পাশে আমরা হচ্ছে কি করতে পারি, এখানে হচ্ছে কি তারগুলোকে পেঁচা দিতে পারি। তো যেখান থেকে আমরা বিদ্যুৎটা সাপ্লাই দিব ওইটা হবে হচ্ছে আমাদের প্রাইমারি বা মুখ্য কয়েল, আর যেখান থেকে হচ্ছে গিয়ে বিদ্যুৎটা হচ্ছে বের হয়ে যাবে অর্থাৎ হচ্ছে কি ভোল্টেজ মানে পাবো আমরা, সেখানে হচ্ছে গিয়ে সেকেন্ডারি কয়েল বা সেকেন্ডারি হচ্ছে গিয়ে ওয়াইন্ডিং হচ্ছে আমরা বলতে, সেকেন্ডারি বা গৌণ কয়েল হচ্ছে গিয়ে বলতে পারি, বা কুণ্ডলী হচ্ছে বলতে পারি। ইংরেজি নাম হচ্ছে গিয়ে কয়েল, বাংলা নাম হচ্ছে গিয়ে কুণ্ডলী। তো এখানে হচ্ছে গিয়ে দেখো যে ট্রান্সফরমারের দুটি প্রধান কুণ্ডলী থাকে যা তারের সাহায্যে কোরের চারপাশে জড়ানো হয়, সেটা হচ্ছে কি আমরা তো হচ্ছে কি দেখলাম। এখন মুখ্য কুণ্ডলী কি, যে কুণ্ডলীতে এসি ভোল্টেজ প্রয়োগ করা হয় তাকে মুখ্য কুণ্ডলী বলে, এটি পরিবর্তনশীল চৌম্বক ফ্লাক্স তৈরি করে। আর গৌণ কুণ্ডলী বা সেকেন্ডারি কয়েল জিনিসটা কি, যে কুণ্ডলীতে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের ফলে আউটপুট ভোল্টেজ আবিষ্ট হয় তাকে গৌণ কুণ্ডলী বলে। আরেকবার এখানে যে দেখাইতেছি যে এইখানে হচ্ছে আমরা কি করব, মনে করছি আমরা হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ, আমরা ভোল্টেজটাকে পরিবর্তন করতে চাইতেছি, আমাদের কাছে আছে হাই ভোল্টেজ, আমরা চাচ্ছি লো ভোল্টেজ। তো আমরা হচ্ছে কি করব, আমাদের কাছে যেটা হচ্ছে আছে সেই ভোল্টেজটা যেই কয়েল হচ্ছে দিব সেটা হবে প্রাইমারি হচ্ছে গিয়ে কয়েল বা মুখ্য কুণ্ডলী। আর অপর প্রান্তে হচ্ছে কি হবে, আমরা লো ভোল্টেজ চাইতেছি, ওইটা আউটপুট হিসেবে বের হয়ে আসবে, তো ওইটা হবে আমাদের সেকেন্ডারি কয়েল বা গৌণ কুণ্ডলী। ওকে, আচ্ছা, তো এখন এই ট্রান্সফরমারে বলছিলাম যে ট্রান্সফরমার হচ্ছে দুই টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার আর একটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। ঠিক আছে, স্টেপ আপ ট্রান্সফরমার কি করে আর স্টেপ ডাউন ট্রান্সফরমার কি করে সেই ব্যাপারে হচ্ছে একটু তোমাদের কিছু বলে রাখি। যে স্টেপ আপ ট্রান্সফরমার যেটা স্টেপ আপ, আর একটা হচ্ছে গিয়ে স্টেপ ডাউন। স্টেপ আপ ট্রান্সফরমারের কাজ হচ্ছে গিয়ে যে লো ভোল্টেজকে হাই ভোল্টেজে রূপান্তর হচ্ছে করা, মানে নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করেছে দেওয়া। আর স্টেপ ডাউন কি, উল্টা, নাম থেকে বোঝা যেতেছে এটা সে কি করবে, হাই ভোল্টেজটাকে ডাউন করে লো করে ফেলবে। ঠিক আছে, সেটা সে কি করবে, হাই থেকে লো তৈরি করে ফেলবে। বুঝে গেছে? তো স্টেপ আপ আর স্টেপ ডাউন ট্রান্সফরমার হচ্ছে গিয়ে মূল কাজ হচ্ছে গিয়ে এই দুইটা। ওকে, আর আমরা যে ট্রান্সফরমার হচ্ছে গিয়ে দেখলাম, ওই ট্রান্সফরমারের যে গঠনটা ছিল, গঠনটা হচ্ছে গিয়ে আমরা এইখানে হচ্ছে গিয়ে আরেকটা বার হচ্ছে গিয়ে এখানে দেখি। ওকে, এই মনে করো হচ্ছে কি আমাদের কোর বা হচ্ছে কি মজ্জা। এখন হচ্ছে আমরা কি করব, এইখানে আমরা কি করব যে এইখানে এখন আমরা হচ্ছে গিয়ে তারের হচ্ছে কি প্যাচ দিয়ে দেব, ওইখানে হচ্ছে কি থাকবে, তারের হচ্ছে কি প্যাচ থাকবে। ওকে, এখন একটা জিনিস খেয়াল করি, তো এইখানে হচ্ছে আমরা কি করব, আমরা ভোল্টেজটা ইনপুট করব, তো এইটা হবে আমাদের প্রাইমারি বা মুখ্য কয়েল, আর এইটা হবে আমাদের সেকেন্ডারি বা গৌণ কয়েল। ওকে, তো এখন এখানে কিছু খেয়াল করি যে প্রাইমারি কয়েলের প্যাচ সংখ্যা যেই কয়টা বা যেই কয়টা প্যাচ প্রাইমারি কয়েলে আছে তার তুলনায় বেশি প্যাচ কিন্তু আমাদের সেকেন্ডারি কয়েলে আছে। তো এই ধরনের যেই আমরা ট্রান্সফরমারটা থেকে পাবো যেখানে আমাদের প্রাইমারি কয়েলের প্যাচ, তো প্যাচ সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়, তো এনপি মানে হচ্ছে গিয়ে প্রাইমারি কয়েলের প্যাচ সংখ্যা বা পাক সংখ্যা,
আর NS মানে সেকেন্ডারি কয়েলের হচ্ছে কি প্যাচ সংখ্যা বা পাক সংখ্যা। যদি এমন হয় যে আমাদের সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা বেশি, তার মানে হচ্ছে কি এইটা হচ্ছে কি একটা স্টেপ আপ ট্রান্সফরমার, অর্থাৎ এটা লো ভোল্টেজকে হাই ভোল্টেজে রূপান্তর করে ফেলবে। তাহলে এই এক্সাম্পল অনুযায়ী এইটা হচ্ছে কি আমাদের স্টেপ আপ ট্রান্সফরমার, স্টেপ আপ ট্রান্সফরমার। আর আমরা হচ্ছে গিয়ে একটু আগে কি পড়ছিলাম যে স্টেপ আপ ট্রান্সফরমার কি করে, যে এইখানে যে ভোল্টেজটা থাকবে ভিপি মানে প্রাইমারি কয়েলের ভোল্টেজ, আর এই কয়েলে একটা ভোল্টেজ আবিষ্ট হবে, সেটা হচ্ছে কত ভিএস বা সেকেন্ডারি কয়েলের যে ভোল্টেজ। আর স্টেপ আপ ট্রান্সফরমার হচ্ছে কি করে, লো ভোল্টেজকে হাই ভোল্টেজে রূপান্তর করে দেয়। অর্থাৎ এইখানে প্রাইমারি কয়েলে যে ভোল্টেজটা আছে সেটা হচ্ছে লো ভোল্টেজে বা নিম্ন মানের হচ্ছে কি বিভব, আর এটা কি আমাদের হাই ভোল্টেজ বা উচ্চ মানের হচ্ছে বিভব। তাহলে স্টেপ আপ ট্রান্সফরমারে আমাদের প্রাইমারি কয়েলের ভোল্টেজ থেকে সেকেন্ডারি কয়েলের ভোল্টেজটা কি অবশ্যই বেশি। তাহলে এখান থেকে আমরা হচ্ছে দুইটা পয়েন্ট পাইলাম যে স্টেপ আপ ট্রান্সফরমারে দুইটা জিনিস দেখে আমরা স্টেপ আপ ট্রান্সফরমার চিনতে পারবো। সেটা হচ্ছে গিয়ে দেখো, যদি সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ বেশি হয় তাহলে সেটা স্টেপ আপ ট্রান্সফরমার, অথবা সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা যদি বেশি হয় বা পাক সংখ্যা যদি বেশি হয় তাহলে সেটা স্টেপ আপ ট্রান্সফরমার। তার মানে সেকেন্ডারি কয়েলের এইগুলা যদি বেশি হয়, ভোল্টেজ বা প্যাচ সংখ্যা বেশি হলে সেটা কি স্টেপ আপ ট্রান্সফরমার। আর উল্টাটা যদি হয় যে আমরা যদি এইখানে সেম জিনিসটাই যদি বলি যে এখন আমাদের সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা হচ্ছে কি হবে, সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা হচ্ছে কি আমরা সামহাও কি করলাম কমাইছে দিলাম। ওকে, এরকম হচ্ছে গ্যাস। তো এইখানে আমাদের প্রাইমারি কয়েলের প্যাচ সংখ্যা আর এইখানে সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা, তো এখানে একটু খেয়াল করি, আমাদের প্রাইমারি কয়েলের প্যাচ সংখ্যা সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা থেকে বেশি, অর্থাৎ সেকেন্ডারি কয়েলের হচ্ছে কি প্যাচ সংখ্যা এখানে হচ্ছে কম। আর যেখানে যত বেশি প্যাচ ওইখানে তত বেশি ভোল্টেজ, অর্থাৎ আমার প্রাইমারি কয়েলের ভোল্টেজটা কি থাকবে বেশি থাকবে, আর সেকেন্ডারি কয়েলের ভোল্টেজটা কি থাকবে কম থাকবে। ওকে, তাহলে এখানে একটু খেয়াল করি, আগের জিনিসটা হচ্ছে উল্টা, যে স্টেপ আপে কি হয়েছে যে আমার সেকেন্ডারি কয়েলে হচ্ছে গিয়ে ভোল্টেজ এবং প্যাচ সংখ্যা হচ্ছে বেশি, আর স্টেপ ডাউন হচ্ছে গিয়ে আমার হচ্ছে কি সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ আর হচ্ছে কি প্যাচ সংখ্যাটা হচ্ছে গিয়ে কম। তাহলে হচ্ছে গিয়ে আমরা জাস্ট সেকেন্ডারি কয়েলের দিকে চোখ রাখবো, সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ অথবা প্যাচ সংখ্যা যদি বেশি হয় তাহলে সেটা আপ, আর কম হলে কি সেটা স্টেপ ডাউন ট্রান্সফরমার হিসেবে আমরা চিনতে পারবো। ওকে, তো এখন হচ্ছে গিয়ে দেখো এখানে এই কথাগুলো হচ্ছে কি বলছে যে ট্রান্সফরমার নিম্ন বিভবের আর কি তড়িৎ প্রবাহকে উচ্চ বিভবের তড়িৎ প্রবাহ হচ্ছে গিয়ে কি করতে পারে, রূপান্তর করতে পারে, সেটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার। আর স্টেপ ডাউন কোনটা, তার অপোজিটটা, এটা হচ্ছে কি করবে, উচ্চ বিভব মানে হাই ভোল্টেজের যে কারেন্টটা সেটাকে কি করবে লো ভোল্টেজ বা নিম্ন বিভবের কারেন্টে যদি রূপান্তর করতে পারে সেটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ আপ আর স্টেপ কি বলে ডাউন ট্রান্সফরমার হচ্ছে গিয়ে বাংলা হচ্ছে নাম হচ্ছে কি উচ্চধাপী আর হচ্ছে কি নিম্নধাপী, আরো দুটো নাম আছে, আরোহী অবরোহী। আরোহী এটা হচ্ছে কোথা থেকে আসছে, আরোহণ, আরোহণ মানে কি আস্তে আস্তে উপরের দিকে যাওয়া, ঠিক আছে, ওইখান থেকে আসছে হচ্ছে গিয়ে আরোহী। ওকে, এরপর হচ্ছে গিয়ে এই দুইটা ব্যাপারে আমরা আলোচনা করে ফেলছি যে সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা বেশি হলে সেটা স্টেপ আপ ট্রান্সফরমার, আর সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা যদি কম হয় বা কোনো কুণ্ডলীর প্যাচ সংখ্যা যদি কম হয় সেটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। আবার ভোল্টেজ দিয়ে হচ্ছে আমরা হচ্ছে গিয়ে দেখছিলাম যে সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ যদি বেশি হয় তাহলে সেটা স্টেপ আপ ট্রান্সফরমার, আর সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ যদি কম হয় তাহলে সেটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। ওকে, আর লাস্ট একটা হচ্ছে কথা, এইখানে তড়িৎ প্রবাহের সময় জিনিসটা হচ্ছে উল্টা। ওকে, এখানে হচ্ছে খেয়াল করি যে আমাদের এইখানে হচ্ছে আমরা কি করব, এইখানে হচ্ছে আমরা একটা তড়িৎ প্রবাহ হচ্ছে কি পাঠাবো, ঠিক আছে। তো এটা হবে কি আমাদের প্রাইমারি কয়েলের তড়িৎ প্রবাহ, আর এখান দিয়ে আমরা কি পাবো, সেকেন্ডারি কয়েলের একটা তড়িৎ প্রবাহ হচ্ছে পাবো। তো তড়িৎ প্রবাহটা এই ক্ষেত্রে হচ্ছে উল্টা হয়ে যাবে, এখানে আমাদের প্রাইমারি কয়েলের তড়িৎ প্রবাহ আর সেকেন্ডারি কয়েলের তড়িৎ প্রবাহ, এই ক্ষেত্রে আমাদের সেকেন্ডারি কয়েলের তড়িৎ প্রবাহটা আসবে হচ্ছে কম। ওকে, এই ক্ষেত্রে আমাদের সেকেন্ডারি কয়েলের তড়িৎ প্রবাহটা আসবে কম, আর এইখানে সেকেন্ডারি কয়েলের তড়িৎ প্রবাহটা আসবে বেশি। ওকে, তার মানে হচ্ছে গিয়ে যে আমরা সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ এবং প্যাচ সংখ্যা যদি বেশি হয় তাহলে সেটা স্টেপ আপ ট্রান্সফরমার, কিন্তু তড়িৎ প্রবাহর বেলায় জিনিসটা হচ্ছে উল্টা, সেকেন্ডারি কয়েলের তড়িৎ প্রবাহ যদি বেশি হয় তাহলে সেটা কিন্তু স্টেপ ডাউন ট্রান্সফরমার, ঠিক আছে। আচ্ছা, তো এটা কেন হয় সেটা হচ্ছে আমরা একটু দেখে আসি। দেখো আমাদের এখানে আমরা যে ট্রান্সফরমারটা হচ্ছে নিব, ওকে, এখন এটা স্টেপ আপ বা স্টেপ ডাউন ট্রান্সফরমার যে কোনো একটা থেকে হইলেই হয়েছে। ওকে, স্টেপ বা স্টেপ ডাউন যে কোনো একটা। তো এটা হচ্ছে কি আমাদের প্রাইমারি কয়েল, আর এইটা হচ্ছে কি আমাদের
সেকেন্ডারি হচ্ছে কয়েল বা গৌণ কয়েল। ওকে, এখন আমি কি করব বা আমরা কি করব যে প্রাইমারি কয়েলে আমরা একটা নির্দিষ্ট ক্ষমতার তড়িৎ প্রবাহ অ্যাপ্লাই করব। তো এটা হচ্ছে গিয়ে যতটুকু ক্ষমতার হচ্ছে গিয়ে তড়িৎ প্রবাহ দিয়েছে এই ক্ষমতা হচ্ছে গিয়ে পি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এটাকে পি পি লিখতে পারি, মানে প্রাইমারি কয়েলের পাওয়ার। আর এটা কি আসবে পি অফ এস, মানে সেকেন্ডারি কয়েলের হচ্ছে পাওয়ার। এখন ক্ষমতা চেঞ্জ হয় না, ক্ষমতা চেঞ্জ হয় না, মানে আমি একটা ট্রান্সফরমারে যতটুকু ক্ষমতার হচ্ছে গিয়ে তড়িৎ প্রবাহ আমি প্রাইমারি কয়েলে দিব, এক্স্যাক্টলি অতটুকু ক্ষমতার হচ্ছে গিয়ে তড়িৎ প্রবাহ আমি কি সেকেন্ডারি কয়েলে হচ্ছে পাবো। তাহলে আমার প্রাইমারি কয়েলের তড়িৎ প্রবাহ আর হচ্ছে গিয়ে আমার সেকেন্ডারি কয়েলের যে তড়িৎ প্রবাহ, এদের যে ক্ষমতাটা কি আসবে, সেম আসবে। ওকে, প্রাইমারি কয়েলের ক্ষমতা আর সেকেন্ডারি কয়েলের ক্ষমতা হচ্ছে কি আসবে, সেম আসবে। তোমরা হচ্ছে কি 11 অধ্যায় নিশ্চয়ই হচ্ছে কি পড়ছো যে ক্ষমতার সূত্র কি P = V × I, এটা হচ্ছে পড়ছি আমরা, তাই তো? তো এটা এখানে যে বসায় দেব, তো P = কত, V × I। তো এরা যদি হচ্ছে প্রাইমারি কয়েলের হচ্ছে গিয়ে ক্ষমতা, তো সেই ক্ষেত্রে প্রাইমারি কয়েলের ক্ষমতা বের করার জন্য আমাদের প্রাইমারি কয়েলের ভোল্টেজ আর কি করতে হবে, প্রাইমারি কয়েলের হচ্ছে গিয়ে তড়িৎ প্রবাহটা নিতে হবে। আর এখানে হচ্ছে কত, আমাদের সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ ইনটু সেকেন্ডারি কয়েলের হচ্ছে কি করতে হবে, তড়িৎ প্রবাহটা নিতে হবে। এখান থেকে ভি গুলাকে এক পাশে নিয়ে আসবো, ভোল্টেজ গুলাকে এক পাশে নিয়ে যাব, আর তড়িৎ প্রবাহগুলোকে আরেক পাশে নিয়ে যাব। তো এইখানে একটু খেয়াল করি, এখানে যে ব্যাপারটা হচ্ছে গিয়ে আসলো সেটা হচ্ছে গিয়ে আমাদের যে দেখো যে তড়িৎ প্রবাহের সাথে আমাদের যে ভোল্টেজটা, এটা হচ্ছে গিয়ে কি একটু ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাই হচ্ছে গিয়ে আমরা এইখানে যে তড়িৎ প্রবাহের বেলায় জিনিসটা হচ্ছে গিয়ে উল্টা পাইছি। এটাকে আরেকটা ভাবে হচ্ছে গিয়ে চিন্তা করা যায়, সেটা হচ্ছে গিয়ে এরকম যে প্রাইমারি কয়েলের যেই ক্ষমতা এটা যত থাকবে, সেকেন্ডারি কয়েলের ক্ষমতাও কি থাকবে, সেম থাকবে। অর্থাৎ ক্ষমতাটা কি সবসময় ধ্রুব, ক্ষমতাটা কি সবসময় ধ্রুব। এটা হচ্ছে কি মান লেটসে যদি 100 হয়ে থাকে, তাহলে সেকেন্ডারি কয়েল হচ্ছে কত থাকবে, 100 থাকবে। তাহলে হচ্ছে আমাদের ক্ষমতাটা হচ্ছে কি ধ্রুব। ওকে, তাহলে হচ্ছে কি আমরা P = কত, V × I লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা I = কত, P/V এটা হচ্ছে লিখতে পারি। এখন P যেহেতু হচ্ছে গিয়ে চেঞ্জ হয় না বা ধ্রুব, তাহলে এখান থেকে কি লিখতে পারি, I সমানুপাতিক 1/V। তাহলে এখানে দেখো I হচ্ছে গিয়ে আমাদের V এর ব্যস্তানুপাতিক। এখন তোমরা হচ্ছে গিয়ে 11 অধ্যায়ে হচ্ছে কি পড়ছিলা I = কত, V/R। তো এই ক্ষেত্রে হচ্ছে কত, I সমানুপাতিক V হয়ে যাবে। এখন তোমরা বলতে পারো যে আমরা 11 অধ্যায়ে পড়ে আসছি I সমানুপাতিক V, কিন্তু এইখানে আমি বলতেছি হচ্ছে কত, যে I ব্যস্তানুপাতিক হচ্ছে কি V। ব্যাপারটা হচ্ছে কিরকম হলো, এইটা হচ্ছে কি আমাদের R কনস্ট্যান্ট থাকলে, রোধ কনস্ট্যান্ট থাকলে, কিন্তু এইখানে হচ্ছে কি আমাদের P বা ক্ষমতা যদি কনস্ট্যান্ট থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে কি আমাদের তড়িৎ প্রবাহ হচ্ছে গিয়ে বিভবের ব্যস্তানুপাতিক। তো একটু আগে আমরা কি বলছিলাম যে আমাদের যে প্রাইমারি কয়েল এবং সেকেন্ডারি কয়েল ওইখানে হচ্ছে কি থাকে, আমাদের ক্ষমতাটা হচ্ছে ফিক্স থাকে বা ধ্রুব থাকে। তাই হচ্ছে গিয়ে আমাদের ট্রান্সফরমারের ক্ষেত্রে I ব্যস্তানুপাতিক হচ্ছে গিয়ে V হবে, অর্থাৎ V বেশি হলে I কম হয়ে যাবে। তো এই জিনিসটার জন্যই হচ্ছে কি হয়েছে, এইখানে দেখো যে আমাদের স্টেপ আপ ট্রান্সফরমারে যে কি বলে এটাকে, যে আমাদের ভোল্টেজটা বেশি হওয়ার কারণে কি হয়ে গেছে, তড়িৎ প্রবাহটা এখানে হচ্ছে কম পাওয়া গেছে। ওকে, আর স্টেপ ডাউন ট্রান্সফরমার হচ্ছে কি হয়েছে, আমাদের ভোল্টেজটা সেকেন্ডারি কয়েলে কম পাওয়ার কারণে কি হয়ে গেছে, এইখানে আমাদের তড়িৎ প্রবাহটা সেকেন্ডারি কয়েলের বেশি হয়ে গেছে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আশা করছি বুঝতে পারছি। তো এখন এইগুলো হচ্ছে বোঝা তোমাদের জন্য হচ্ছে আরো ইজি হয়ে যাবে। ওকে, তো এই ব্যাপারটা হচ্ছে বুঝিয়ে ফেলছি। এখন আমি এতক্ষণ যে আলোচনাগুলো করছিলাম ওগুলো অলরেডি হচ্ছে কি এখানে হচ্ছে করা আছে, তারপর হচ্ছে আমরা একটু এখানে দেখে আসি যে মুখ্য কুণ্ডলীর যে প্যাচ সংখ্যা সেটা হচ্ছে কি এনপি, মুখ্য কুণ্ডলীর যে ভোল্টেজ সেটা হচ্ছে কি ভিপি, এবং মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ হচ্ছে কি আইপি। এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ভোল্টেজকে ভি দ্বারা প্রকাশ করা হয়, প্যাচ সংখ্যাকে হচ্ছে কি বা পাক সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়, আর তড়িৎ প্রবাহকে আই দ্বারা প্রকাশ করা হয়, তা হচ্ছে জানি। তো প্রাইমারি কয়েলের ভোল্টেজ বা প্রাইমারি কয়েলের তড়িৎ প্রবাহ বা প্রাইমারি কয়েলের প্যাচ সংখ্যা এগুলো বোঝার জন্য নিচে হচ্ছে কত, পি দ্বারা হচ্ছে কি আমরা চিহ্নিত করে দিচ্ছি। সেকেন্ডারি কয়েলের হচ্ছে কি প্যাচ সংখ্যা, ভোল্টেজ আর হচ্ছে কি তড়িৎ প্রবাহের জন্য কি লিখবো আমরা, এনএস, ভিএস আর হচ্ছে কি আইএস। ওকে, তো এখন হচ্ছে গিয়ে একটা জিনিস যে এসি ভোল্টেজ নির্ভর করে কুণ্ডলীর পাক সংখ্যা বা প্যাচ সংখ্যার উপরে, পাক সংখ্যা বা প্যাচ সংখ্যার উপরে। অর্থাৎ ভোল্টেজটা প্যাচ সংখ্যার সমানুপাতিক, প্যাচ সংখ্যা যত বেশি ভোল্টেজ তত বেশি। এই কথাটা হচ্ছে কি আমি মাঝখানে একবার হচ্ছে বলছিলাম, তোমরা যদি খেয়াল করে থাকো তাহলে মনে রাখতে হচ্ছে, মানে মনে আসছে তোমাদের, ভি সমানুপাতিক হচ্ছে কি এন। ওকে, তো যেখানে হচ্ছে গিয়ে কি আমাদের প্যাচ সংখ্যা বা এন হচ্ছে কি বেশি, সেখানে হচ্ছে কি আমাদের ভি বেশি। তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি যে ভি সমানুপাতিক কে ইন্টু এন, এটা তো সে জানি। তার মানে হচ্ছে কি ভি বাই এন, এটা যদি চেক করি তাহলে সবসময় কি পাবো, একটা ধ্রুব সংখ্যা থেকে পাবো। ওকে, তো আমরা হচ্ছে গিয়ে কি করলাম যে প্রাইমারি কয়েলের ভি আর প্রাইমারি কয়েলের এন প্যাচ সংখ্যা, এটাকে যদি ভাগ করি বা অনুপাত করি,
একটা নির্দিষ্ট সংখ্যা পাবো, সেই সংখ্যাটাকে তুললাম হচ্ছে কে। আবার সেকেন্ডারি কয়েলের হচ্ছে গিয়ে ভোল্টেজ আর সেকেন্ডারি কয়েলের হচ্ছে গিয়ে প্যাচ সংখ্যা, এদেরকেও যদি হচ্ছে আমি ভাগ করি বা যদি তাদের অনুপাত করি, তাহলে এই ক্ষেত্রেও কি পাবো, একই হচ্ছে গিয়ে মান পাবো। আগে যত মান পাইছি এই ক্ষেত্রেও তত মান পাবো। কেন? কারণ হচ্ছে গিয়ে আমরা এইখান থেকে হচ্ছে গিয়ে জানি যে ভোল্টেজ এবং প্যাচ সংখ্যার অনুপাতটা সবসময় ধ্রুব হয়, সেটা প্রাইমারি কলে যা হবে সেকেন্ডারি কলেও তাই হবে। তো এখন দেখো ভিপি বাই এনপি এর মানও কে, আবার ভিএস বাই এনএস এর মান হচ্ছে গিয়ে কে, তাহলে আমি এই দুটাকে নিশ্চয়ই সমান লিখতে পারি। তাহলে হচ্ছে গিয়ে ভিপি বাই এনপি আর ভিএস বাই এনএস, এটা কি আসবে? সেম আসবে। তো এখন এই ক্ষেত্রে আমি কি করব, ভিপি বাই ভিএস এগুলোকে একসাথে নিয়ে আসলাম, আর এন গুলোকে এক পাশে নিয়ে যাব এনপি বাই এনএস। এই এনপি এখানে ভাগ আছে, ওই পাশে গেছে গুণ হয়ে গেছে, গুণ হলে উপরে বসে, আর ভিএস এখানে উপরে আছে অর্থাৎ গুণ হিসেবে আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। তো এইখান থেকে আমরা এইটাকে একটা সূত্রের মতো হচ্ছে গিয়ে এখানে ইউজ করতে পারি। ওকে, আবার আমরা হচ্ছে গিয়ে আরেকটা হচ্ছে গিয়ে সূত্র হচ্ছে গিয়ে আমরা চেয়ে দেখছিলাম এই যে এইটা, যে ভিপি বাই ভিএস ইজ ইকুয়াল টু আইএস বাই আইপি, এইটাকেও কিন্তু চাইলে আমরা একটা সূত্রের মতো ব্যবহার করতে পারি। ওকে, তাহলে হচ্ছে কি আমরা কি পাইলাম, হচ্ছে কি দুইটা হচ্ছে কি কিন্তু সূত্র হচ্ছে পেয়ে গেছি। ওকে, আচ্ছা, তো এখন আমরা সবগুলা সূত্রকে একসাথে লিখে ফেলি। সো ভিপি বাই ভিএস ইজ ইকুয়াল টু কত, এনপি বাই এনএস, এটা হচ্ছে মাত্র দেখছি। আর একটু আগে হচ্ছে কি আমরা হচ্ছে দেখছিলাম কি, যে এই যে ভিপি বাই ভিএস মানে কি আইএস বাই আইপি। তো ভিপি বাই ভিএস এর আরেকটা আছে মান কি, আইএস বাই আইপি। তাহলে ভিপি বাই ভিএস মানে হচ্ছে কত, আইএস বাই আইপি। তাহলে এই মানটাকে আমরা এইখানে সমান সমান লিখে দিতে পারি, সো আইএস বাই আইপি। ওকে, তো আমরা এইভাবে হচ্ছে মনে রাখলাম, যখন যেটা হচ্ছে দরকার তখন আর কি ওইভাবে আমরা কি করতে পারবো, ইউজ করতে পারবো। ওকে, আচ্ছা, তো এখন হচ্ছে গিয়ে এখানে হচ্ছে চলে আসি। এখন আমরা হচ্ছে কি করবো, যে মাত্র যেই সূত্রগুলো হচ্ছে শিখছি ওগুলো হচ্ছে দিয়ে আমরা হচ্ছে কয়েকটা হচ্ছে ম্যাথ করেছে ফেলবো। এখানে হচ্ছে কি আছে, যে একটা ট্রান্সফরমারের প্রাইমারি কয়েলের প্যাচ সংখ্যা হচ্ছে গিয়ে 50। তো প্রাইমারি কয়েল বা মুখ্য কয়েলের প্যাচ সংখ্যা হচ্ছে গিয়ে 50, অর্থাৎ এনপি। এনপি মানে হচ্ছে গিয়ে যে এন মানে হচ্ছে গিয়ে নাম্বার বা সংখ্যা কোন কয়েলের, প্রাইমারি কয়েল বা মুখ্য কয়েলের, তাই হচ্ছে গিয়ে এনপি কত আসবে, 50। ওকে, আচ্ছা, আর সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা হচ্ছে কত, 500, অর্থাৎ এটা এনএস। এনএস হচ্ছে কত, 500। দেখো প্যাচ সংখ্যা থেকে কিন্তু বোঝা যাবে যে এটা প্রাইমারি কয়েল না সেকেন্ডারি কয়েল। সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা বেশি হলে সেটা কি আমাদের স্টেপ আপ ট্রান্সফরমার। ওকে, আচ্ছা, সরি মেবি হচ্ছে আমি একটু ভুল বলছিলাম, যে আমরা সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা থেকে বুঝতে পারবো এটা কি স্টেপ আপ ট্রান্সফরমার না ডাউন ট্রান্সফরমার। তো এখানে সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা হচ্ছে গিয়ে কি যদি বেশি হয় তাহলে সেটা স্টেপ আপ ট্রান্সফরমার। তো দেখো আমাদের প্রাইমারি কয়েলে 50, সেকেন্ডারি কয়েলে কি 500, তার মানে হচ্ছে বেশি, অর্থাৎ এটা একটা স্টেপ আপ ট্রান্সফরমার। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে গিয়ে আমাকে বলে না এটা কি স্টেপ আপ না স্টেপ ডাউন, আমাদের কাছে অন্য জিনিস চাইছে। তো আমরা একটু সামনের দিকে বাড়ি। প্রাইমারি কয়েল বা মুখ্য কয়েল দিচ্ছে গিয়ে 12 ভোল্টেজ হচ্ছে গিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এটা কি আমাদের প্রাইমারি কয়েলের ভোল্টেজ, অর্থাৎ ভিপি। ঠিক আছে, যে ভিপি কত, 12 ভোল্ট। এখন বলছে সেকেন্ডারি কয়েলে কত ভোল্টেজ হবে, অর্থাৎ ভিএসটা কত হবে, ভিএস হচ্ছে কত। তো আমরা হচ্ছে গিয়ে একটু আগে সূত্র হচ্ছে কি দেখছি, যে ভিপি বাই ভিএস ইজ ইকুয়াল টু এনপি বাই এনএস, যেগুলো কত, আইএস বাই আইপি। তো এখন আমাদের এখানে প্যাচ সংখ্যা দুইটা হচ্ছে বলা আছে, প্রাইমারি কয়েলের ভোল্টেজ বলা আছে, আর হচ্ছে কত, সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ হচ্ছে গিয়ে আমাদের কাছে জিজ্ঞেস করছে। তাহলে হচ্ছে গিয়ে আমাদের কাছে যেই দুইটা বলা আছে আর যেগুলো চাইছে আমরা ওই অংশটা হচ্ছে নিব, অর্থাৎ সূত্র কি হবে, ভিপি বাই ভিএস ইজ ইকুয়াল টু কি এনপি বাই এনএস। এই সূত্রটা এখানে হচ্ছে আমরা ইউজ করব। তো এইখানে হচ্ছে গিয়ে দেখো হচ্ছে বলা আছে ভিপি বাই ভিএস ইকুয়াল কত, এনপি বাই এনএস। তো এইখান থেকে আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে হচ্ছে গিয়ে ভিএসটা হচ্ছে বের করতে হবে। তো এইখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, তো আমরা এইখানে হচ্ছে গিয়ে শূন্যভাবে ছোট ছোট করে ফেলি। তো সূত্র কি ছিল, ভিপি বাই ভিএস ইজ ইকুয়াল টু এনপি বাই এনএস। আমাদের কাছে চাইছে সেকেন্ডারি কয়েলের হচ্ছে গিয়ে ভোল্টেজ। তো যেই জিনিসটাকে চাইবে ওইটাকে চেষ্টা করবা সবসময় উপরে রাখার জন্য। তো এটাকে উল্টায় দিছি, তো এটাকে উল্টায় দিলে পাশেরটাকে উল্টায় দিতে হবে। তো এনএস বাই এনপি, এনএস বাই এনপি। ওকে, নেক্সট হচ্ছে গিয়ে আমাদের ভিএস দরকার, তাই ভিএস কে রেখে দিছি। তাহলে ভিপি কে ওই পাশে পাঠিয়ে দিতে হবে। তো ভিপি যদি ওই পাশে যায় তাহলে এনএস বাই এনপি আগে থেকে এখানে ছিল, আর ভিপি এখানে ভাগ হিসেবে ছিল, ওই পাশে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে এখানে কি আসলো, ভিপি। তো এখন হচ্ছে গিয়ে আমরা এখানে ভ্যালুগুলো বসা দেবো। এনএস এর মান কত ছিল, 500, এনপি এর মান কত ছিল, 50, আর ভিপি হচ্ছে কত ছিল, 12। তাহলে এখানে যে কাটাকাটি করলে কত আসবে আমাদের, এটা দিয়ে এটা কাটলে 10, 10 এর সাথে 12 গুণ করলে কত আসবে আমাদের, 100
120 ভোল্ট। অর্থাৎ আমাদের যে এক্সাম্পলটা আছে ওই এক্সাম্পলের হচ্ছে কি সেকেন্ডারি কয়েলের ভোল্টেজটা পাওয়া যাবে 120 ভোল্ট। ওকে, তো এই হচ্ছে গিয়ে কত 120 ভোল্ট, আশা করি বুঝতে পারছি। এরপরে সিমিলার হচ্ছে গিয়ে আরেকটা অঙ্ক আছে, সেটা হচ্ছে কিরকম, যে একটি ট্রান্সফরমারের মুখ্য ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা যথাক্রমে 30 এবং 150। মুখ্য কুণ্ডলী অর্থাৎ এনপি হচ্ছে গিয়ে 30, আর সেকেন্ডারি কয়েল বা গৌণ কুণ্ডলীর যে প্যাচ সংখ্যা সেটা হচ্ছে কত 150, অর্থাৎ এটা হচ্ছে গিয়ে এন এস এর ভ্যালু। গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ হচ্ছে কি 2 অ্যাম্পিয়ার, গৌণ কুণ্ডলী অর্থাৎ এটা সেকেন্ডারি কয়েল অর্থাৎ আইএস এর ভ্যালু হচ্ছে কি 2 অ্যাম্পিয়ার হলে মুখ্য কুণ্ডলী অর্থাৎ প্রধান বা প্রাইমারি কয়েলের যে হচ্ছে তড়িৎ প্রবাহ এটা হচ্ছে কত, অর্থাৎ আইপিটা হচ্ছে কি কত। তো এইটা হচ্ছে কি করে আমরা হচ্ছে বোর্ডে করে ফেলি। তো আমাদের এনপি প্রাইমারি কয়েলের প্যাচ সংখ্যা দেওয়া ছিল 30, আর হচ্ছে কি আমাদের সেকেন্ডারি কয়েলের হচ্ছে কি প্যাচ সংখ্যা ছিল হচ্ছে কি কত 150 ছিল, হ্যাঁ 150। সেকেন্ডারি কয়েল বা গৌণ কয়েলের প্যাচ সংখ্যা তড়িৎ প্রবাহ ছিল হচ্ছে কি 2 অ্যাম্পিয়ার। আমাদের কাছে চাইছে প্রাইমারি কয়েল বা মুখ্য কয়েলের কি বলছে তড়িৎ প্রবাহ। ওকে, তো এখন আমরা যে সূত্রটা শিখছিলাম ওই সূত্রের ওইখানে চলে যাই, এই যে এইটা। তো এইখানে হচ্ছে দেখো আমাদের কাছে দেওয়া আছে কোন দুইটা জিনিস, আমাদের কাছে হচ্ছে গিয়ে দেওয়া আছে হচ্ছে গিয়ে প্যাচ সংখ্যা, অর্থাৎ আমাদের কাছে এনপি আর এনএস দেওয়া আছে, আর এর মধ্যে হচ্ছে গিয়ে আইএস দিয়ে দিছে আর আইপি চাইছে। তাহলে আমাদের নিতে হবে কি এই দুটো অংশ, ঠিক আছে, এটা দিয়ে করলেই হয়ে যাবে। ওকে, তাহলে এনপি বাই এনএস যেগুলো কি আইএস বাই আইপি, এইটা হচ্ছে গিয়ে আমরা সূত্রে বসা দিলে হয়ে যাবে। তাহলে সূত্র কি, যে এনপি বাই এনএস ইজ ইকুয়াল টু কত আইএস বাই আইপি। ওকে, তো এখন হচ্ছে গিয়ে আমাদের কি বের করতে হবে, আইপি বের করতে হবে। তো একটু আগে আমি কি বলছিলাম, যে যেটা বের করব ওইটাকে চেষ্টা করব উপরে রাখার, তো এটাকে উপরে উঠাই দিছি, তো আইএস নিচে চলে আসবে, অর্থাৎ ব্যস্তকরণ করে দিছি, বিপরীত করে দিছি। তাহলে এই পাশে সেম কাজটা করতে হবে, তাহলে এনএস উপরে চলে যাবে, এনপি নিচে চলে আসবে। ওকে, তো আমাদের দরকার আইপি, তাহলে আইএস কে এই পাশে নিয়ে আসতে হবে। তাহলে এনএস বাই এনপি আগে থেকে এখানে ছিল, আইএস এখানে নিচে ছিল অর্থাৎ ভাগ হিসেবে ছিল, এই পাশে আসলে গুণ হয়ে যাবে, আর ওই পাশে কি থাকবে শুধুমাত্র আইপি। তো এখন জাস্ট হচ্ছে কি ভ্যালুগুলো হচ্ছে বসায় দিলে আমাদের হয়ে যাবে। তো এখানে হচ্ছে কত আইপি কত এনএস বাই এনপি ইনটু হচ্ছে কত আমাদের আইএস। তো এখন জাস্ট ভ্যালু বসাবো, এনএস এর মান হচ্ছে কত 150, এনপি কত ছিল শুধু 30, আর এটা কত ছিল 2। তাহলে এখানে হচ্ছে কত আসে 30 দিয়ে আমরা যদি হচ্ছে কি এটাকে যদি কাটি তাহলে হচ্ছে কি আসবে 5 এর সাথে 2 গুণ করলে কত চলে আসবে, 5 এর সাথে 2 গুণ করলে আসবে হচ্ছে কি 10 অ্যাম্পিয়ার। অর্থাৎ আমাদের প্রাইমারি কয়েলের যে হচ্ছে তড়িৎ প্রবাহটা ছিল সেটা হচ্ছে কি আমাদের কত 10 অ্যাম্পিয়ার। তো এখন হচ্ছে কি তোমরা এখানে যদি দেখো একই জিনিস হচ্ছে কি পাওয়া যাবে। ওকে, তো এই ছিল হচ্ছে গিয়ে এই পর্ব। আমরা আগামী হচ্ছে গিয়ে পর্বে অন্যান্য যেই সকল টপিকগুলো আছে শর্ট প্রশ্ন বা সৃজনশীল প্রশ্ন ওইগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।